আসসালামু আলাইকুম সবাইকে। ডিএমএফ মেডিকেল স্টুডেন্ট ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফাত হকিমন। আজকে আমাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব সে টপিকটি হচ্ছে অরুণোজেনিক টিউমার এবং অ্যামোনোব্লাস্টোমার টাইপস নিয়ে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা যদি জানি অরুণোজেনিক টিউমার কাকে বলে, তারা বলা হচ্ছে দে আর দ্য নিউপ্লাজম অর অ্যাবনর্মাল গ্রোথস দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য টিস্যুস ইনভলভ ইন টুথ ডেভেলপমেন্ট। অর্থাৎ মেনলি টুথ ডেভেলপমেন্টের মধ্যে আমরা যে টিস্যুগুলো ইনভলভ থাকে ওগুলো থেকে আলটিমেটলি কী করে অরুণোজেনিক টিউমারগুলো ডেভেলপ করে। বলা হচ্ছে দে ক্যান বি ডিরাইভড ফ্রম বোথ এপিথেলিয়াল অ্যান্ড মেসেনকাইমাল টিস্যুস। আর মোস্ট কমন অরুণোজেনিক টিউমার যদি আমরা বলি তাহলে হচ্ছে কি অরুণডোম এবং অ্যামেলোব্লাস্টোমা বিরানের মধ্যে। হ্যাঁ, এখন যদি আমরা ক্লাসিফিকেশনটা জানার চেষ্টা করি কী কী ধরনের আমার অরুণোজেনিক টিউমারগুলো আছে, যেহেতু আমাদের বোথ মেসেনকাইমাল এবং হচ্ছে এপিথেলিয়াল অরিজিন থেকে আসে, তাহলে বলা হচ্ছে অরুণোজেনিক টিউমার্স আর ডেরাইভড আইদার ফ্রম অরুণোজেনিক এপিথেলিয়াম। হ্যাঁ, আমরা ওই বইয়ের পিডিএফে দেখতে পাচ্ছি অরুণোজেনিক এপিথেলিয়ামের মধ্যে কী কী আছে। আমার ডেন্টাল লেমিনা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে রেডিউস রামেল এপিথেলিয়াম, রেস্ট অফ স্যারেস অ্যান্ড রেস্ট অফ মেলাসিস। এরপরে মেসেনকাইমাল সেলের মধ্যে আছে ডেন্টাল ফলিকল, ডেন্টাল পেপিলা, পিওন্ডাল লিগামেল অ্যান্ড পাল্প, ঠিক আছে। এরপরে আমাদের ইম্পর্ট্যান্ট কজেস অফ সোয়েলিং অর টিউমার্স ইন দ্য জ, ঠিক আছে। মেনলি কী কারণে আমার সোয়েলিং দেখা যায়? প্রথমত বলা হচ্ছে সিস্টের কারণে, মেনলি অরুণোজেনিক সিস্ট। এরপরে বলা হচ্ছে অরুণোজেনিক টিউমারের কারণে, এরপরে জায়ান্সের লেশনের কারণে, এরপরে ফাইব্রোসিস লেশনের কারণে, হ্যাঁ, এরপর হচ্ছে ম্যাটাস্টেটিক নিউপ্লাজম। হ্যাঁ, এগুলোর কারণে আলটিমেটলি কী হয় আমাদের জয়তে আমরা সোয়েলিং পেয়ে থাকি। তারপর বলা হচ্ছে অরুণোজেনিক টিউমার রেজাল্ট ফ্রম এক্সেস প্রলিফারেশন অ্যান্ড অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট অফ ডেন্টাল লেমিনা অ্যান্ড অরুণোজেনিক মেসেনকাইম। তাহলে কমনলি আমার এটা কোথাতে আসে? এক্সেস প্রলিফারেশন অফ দ্য ডেন্টাল লেমিনা অ্যান্ড অরুণোজেনিক মেসেনকাইম, ঠিক আছে। আমরা যদি এখন টেবিল 11.1-এ দেখার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে আমাদের অরুণোজেনিক টিউমারের সাথে কিছু জেনেটিক ফ্যাক্টর দায়ী, যেমন বলা হচ্ছে কেসিএফআই অরুণোজেনিক সিস্ট, অরুণোজেনিক অ্যাডোসিস্ট, হ্যাঁ, এবং অরুণোজেনিক টিউমার, স্কোমাস অরুণোজেনিক টিউমার, কেসিএফআই অরুণোজেনিক টিউমার। হ্যাঁ, মানে যতগুলো টিউমার মেনলি আছে সবগুলোর সাথে আমাদের কিছু কী থাকে, জেনেটিক মিউটেশন কাজ করে, ঠিক আছে। এবং প্রত্যেকটা জেনেটিক মিউটেশন আলাদা কিছু কী থাকে, পাথওয়ে থাকে। হ্যাঁ, এগুলো আমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না, আমরা চাইলে এগুলো নিচ থেকে কিছু একবার রিডিং দিতে পারি। তবে আমাদের মেন টিউমারগুলো সম্পর্কে ওভার একটা আইডিয়া থাকা দরকার। এগুলো ক্লিনিক্যাল ফিচার কী আছে, পেথোজেনেসিস কেমনে হয়, ঠিক আছে, রেডিওলজিক্যাল ফিচার কী, ট্রিটমেন্ট অপশন কী, এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা যদি ক্লাসিফিকেশনে চলে যাই তাহলে ক্লাসিফিকেশনের মধ্যে এপিথেলিয়াল অরিজিনের মধ্যে কী কী আছে? এমেলোব্লাস্টোমা, এমেলোব্লাস্টোমার মধ্যে আবার কিছু টাইপস আছে, যেমন বলা হচ্ছে এমেলোব্লাস্টোমা কনভেনশনাল, ইউনিসিস্টিক টাইপ, পেরিফেরাল টাইপ। এরপরে ক্যালসিফাইং এপিথেলিয়াল অরুণোজেনিক টিউমার, অ্যাডেনোমাটা অরুণোজেনিক টিউমার, আর বিনাইন মিক্সড এপিথেলিয়াম এবং হচ্ছে মেসেনকাইমাল টিউমার। হ্যাঁ, উভয়ের মধ্যে আছে হচ্ছে এমেলোব্লাস্টিক ফাইব্রোম এবং অরন্টম। আর শুধুমাত্র মেসেনকাইমাল অরিজিন থেকে আছে হচ্ছে অরুণোজেনিক ফাইব্রোমা, সিমেন্টোব্লাস্টোমা, সিমেন্টোসিয়াস ফাইব্রোমা এবং মিক্সোফাইব্রোমা। আর ম্যালিগন্যান্ট নিউপ্লাজমের মধ্যে আছে হচ্ছে এমেলোব্লাস্টিক কার্সিনোমা, প্রাইমারি ইন্টারোসিয়াস কার্সিনোমা, অরুণোজেনিক সার্কোমা। এই ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আমাদের এটি স্যাররা হর হামেশাই জিজ্ঞেস করে। এখন আমি যদি প্যাথোজেনেসিস নিয়ে একটু জানতে চাই ওভারঅল, তাহলে কিছু কি পয়েন্ট আমাদের সামনে থাকবে, সেটা হচ্ছে দিস টিউমার্স রেজাল্ট ফ্রম অ্যাবনর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ডেন্টাল টিস্যুস। এবং একটা কি ফ্যাক্টর হচ্ছে জেনেটিক চেঞ্জেস, যেমন মিউটেশন হতে পারে বা ডিলেটেশন ইন দ্য জিন সিকোয়েন্স। বলা হচ্ছে দিস জিনস জেনেটিক চেঞ্জেস এফেক্ট সিগন্যালিং পাথওয়েজ ইনভলভ ইন দ্য টুথ ডেভেলপমেন্ট, ঠিক আছে। যার কারণে কী হয় আলটিমেটলি আমাদের টিউমারগুলো প্রোগ্রেস করা শুরু করে। এক্ষেত্রে কমন কিছু জিনের মধ্যে আমরা যদি বলি পিটিসিএস জিন রয়েছে, ঠিক আছে। এরপরে কেআরএস মিউটেশন রয়েছে, বিআরএফ মিউটেশন, ঠিক আছে। আমার জাস্ট মিউটেশন কী কারণে হয় এগুলো মাথায় রাখলে হবে। যেমন এমেলোব্লাস্টোমা মেনলি হয় বিআরএফ মিউটেশনের কারণে, ঠিক আছে। বেশিরভাগই হচ্ছে পিটিসিএস এবং বিআরএফ মিউটেশনের কারণে হয়ে থাকে। আবার এডিশনাল কিছু পয়েন্ট যদি আমরা বলতে চাই তাহলে বলা হচ্ছে রেডিওলজিক্যাল ইমেজিং ক্যান প্রোভাইড ক্লুজ অ্যাবাউট দ্য নেচার অফ দ্য জয়েলেশন বাট বায়োপসি ইজ অফেন নিডেড ফর ডেফিনেটিভ ডায়াগনোসিস। তাহলে ডেফিনেটিভ ডায়াগনোসিসের জন্য আমাদের দরকার হচ্ছে অলওয়েজ বায়োপসি। আমরা রেডিওলজির মাধ্যমে ওভারঅল একটা প্রথমত প্রাইমারি ডায়াগনস্টিক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে পারি। দ্য ডেন্টাল ফলিকল কন্ট্রিবিউটস টু দ্য ফরমেশন অফ দ্য লেমিনা ডোরা হুইচ ইজ দ্য বোন দ্যাট সারাউন্ডস দ্য টুথ রুট। আলটিমেটলি আমার ডেন্টাল ফলিকল থেকে কী হয়, লেমিনা ডোরা ফরমেশন হয়, যেটা আমার কী করে টুথ রুটের চারপাশে একটা হোয়াইটিশ ডিমার্কেশন এরিয়া ক্রিয়েট করে, যেটা হচ্ছে আমরা রেডিওলজিতে দেখতে পাই।
এখন আমরা যদি এমএলওব্লাস্টোমার যেটা হচ্ছে কনভেনশনাল টাইপ, হ্যাঁ ওটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি it is the most common type of ameloblastoma and the most common jaw neoplasm। তাহলে মোস্ট কমনটা হচ্ছে আমার কনভেনশনাল এমএলওব্লাস্টোমা, ঠিক আছে। এই কনভেনশনালটাকে আলটিমেটলি কী বলা হয়ে থাকে, সলিড টাইপ আর মাল্টিসিস্টিক টাইপও বলা হয়ে থাকে। এটা কোন এজের পেশেন্টকে ইনভলভ করে, মেইনলি 30 to 50, এবং চিলড্রেন এবং অ্যাডাল্টের ক্ষেত্রে এটা হচ্ছে কি রেয়ার, হ্যাঁ। আর এটা 80% কী থাকে আমার অকারেন্স হয় মেনলি বলে, তো 75% হচ্ছে পোস্টেরিয়র মোলার রিজিওনে মেনলি বলে, ঠিক আছে। এরপর বলেছে দে আর টাইপিক্যালি অ্যাসিম্পটোমেটিক আনটিল দে গ্রো লার্জ এনাফ টু কজ সোয়েলিং। এমএলওব্লাস্টোমাস ক্যান গ্রো টু এ সিগনিফিক্যান্ট সাইজ অ্যান্ড কজ ডিসফিগারমেন্ট, হ্যাঁ। তাহলে আলটিমেটলি আমরা কিছু কিছু পয়েন্ট জানলাম। এটা সলিড বা মাল্টিসিস্টিক টাইপের হতে পারে, কোন এজে হয় এবং কোন জায়গার মধ্যে সবচেয়ে বেশি হয়। আবার হচ্ছে প্র্যাকটিক্যাল পয়েন্ট। প্র্যাকটিক্যাল পয়েন্টের মধ্যে বলা হচ্ছে এমএলওব্লাস্টোমা শুড বি কনসিডার্ড ইন দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ এনি রেডিওলসেন্সি। তাহলে যে কোনো ধরনের রেডিওলসেন্সির ক্ষেত্রে আমাদের কমন একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হবে কি এমএলওব্লাস্টোমা, ঠিক আছে। ইন দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য জবন, তাহলে পোস্টেরিয়র পার্ট অফ দ্য জবন যদি কোনো ধরনের রেডিওলসেন্সি আমরা পেয়ে যাই তাহলে ডিডির ক্ষেত্রে অবশ্যই আমরা কি লিখবো, এমএলওব্লাস্টোমাটা লিখবো। কি ফিচার যদি আমরা বলি তাহলে benign epithelial neoplasm arises from the tissues from the কি root enamel। তাহলে রুট এনামেল থেকে কি অ্যারাইজ হতে পারে। এরপরে বলা হচ্ছে কন্টেইনস এমএলওব্লাস্ট লাইক সেল, তাহলে কি থাকে আমার এমএলওব্লাস্ট লাইক সেল থাকে। এরপরে বলা হচ্ছে কন্টেইনস স্টিলেট রেডিকুলাম লাইক সেলস, ঠিক আছে। তাহলে আমাদের এমএলওব্লাস্টের মধ্যে আমরা এমএলওব্লাস্ট লাইক সেল এবং স্টিলেট রেডিকুলাম দেখতে পাই, যেগুলো হচ্ছে কী করে আমাদের বিভিন্ন ধরনের ডেন্টাল যে ডেভেলপমেন্টাল টিস্যু আছে ওগুলোর রেমনেন্টগুলোকে প্যাথোলজিক্যাল যে মাইক্রোস্কোপিক চিত্র আছে ওখানে দেখানোর চেষ্টা করে। এবং আমি যদি ফিগার 11.1 একটু দেখি, এখানে একটা টাইপিক্যাল প্রেজেন্টেশন অফ এমএলওব্লাস্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেখানে হচ্ছে একটা রাউন্ডেড বোনি সোয়েলিং, যেটা হচ্ছে পোস্টেরিয়র অ্যালভিওলার বোন, মেইনলি হচ্ছে বডি এবং হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলে দেখা যাচ্ছে, এবং এর ক্ষেত্রে কোনো ধরনের কী নাই, আলসারেশনের কোনো সাইন নাই, ঠিক আছে। এবার আমরা যদি রেডিওগ্রাফিক এভিডেন্সগুলো একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে বলা হচ্ছে রেডিওগ্রাফিক অ্যাপারেন্স মেইনলি আমার কী হবে রেডিওলোসেন্ট এক্সের মধ্যে, ঠিক আছে। যেমন এই যে রেডিওলোসেন্ট এরিয়া, হ্যাঁ এই যে এটা হচ্ছে পরে রেডিওলোসেন্ট এরিয়া, এই ধরনের বিভিন্ন রেডিওলোসেন্ট এরিয়াগুলো আমরা কী পাবো এক্সের মধ্যে পাবো, যেটা আমাদের টাইপিক্যালি এমএলওব্লাস্টোমাটাকে ইন্ডিকেট করে। এবার বলা হচ্ছে ওয়েল ডিফাইন্ড বর্ডার্স, হ্যাঁ বর্ডারগুলো কী থাকবে অবশ্যই ওয়েল ডিফাইন্ড থাকবে। তারপর বলা হচ্ছে মাল্টি ওকিউলারিটি, ঠিক আছে। তাহলে এই যে এখানে ছোটো ছোটো মাল্টি ওকুলার কিছু কি থাকবে আমার ল্যাশন আমরা দেখতে পাবো, হ্যাঁ ইউনিকুলারও হতে পারে মাল্টি ওকুলারও হতে পারে। এরপরে সোপ বাবল অ্যাপিয়ারেন্স পেয়ে থাকি, ঠিক আছে। অর্থাৎ বাবলের যে ফর্মেশন হয় সুপের মধ্যে অনেক সময় ফেনা, ওইরকম ফেনা আকারে দেখা যায়, যেটা হচ্ছে কি আমার লার্জ ক্লাস্টার সিস্টের ক্ষেত্রে। আর হানিকম প্যাটার্ন দেখতে পাই অ্যাসমোসিস্টের ক্ষেত্রে, ঠিক আছে। এবং মিক্সড প্যাটার্ন আমরা অনেক সময় দেখতে পাই। আর মাল্টি ওকুলার রেডিওসেন্সিটা আমরা দেখতে পাই প্রায় 75% কেসের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এটা এক্সপ্রেশন হতে পারে টাং এবং চিকের দিকে, ঠিক আছে। এখন যদি আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নিয়ে আলোচনা করি তাহলে বলা হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে কী কী থাকবে কমনলি ও আদার যে মাল্টিলিকুলার লেশনগুলো আছে ওগুলো। 1 নম্বর অনোজেনিক ক্যারোসিস্ট, 2 নম্বর জায়ান্ট সেল গ্রানোমা, 3 নম্বর অনোজেনিক মিক্সোমা, হ্যাঁ এই তিনটা হচ্ছে মাস্ট আমাদের বলতে হবে ডায়াগনোসিসের ক্ষেত্রে। এবার যদি আমরা প্যাথোলজি অফ এমএলওব্লাস্টোমা ফর্মেশনে যদি একটা আলোচনা করি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাই মেইনলি আমাদের হচ্ছে কি জেনেটিক্স একটা ফ্যাক্টর কাজ করে। এখানে বলা হচ্ছে ওপেন কজড বাই মিউটেশনস ইন দ্য BRF জিন স্পেশালি ইন দ্য B66O মিউটেশন। জাস্ট আমরা কোডগুলো মাথায় রাখলে হবে, ডিটেলসে জানার দরকার নেই। পাশাপাশি RS জিনেও মিউটেশন দেখা যায়, আর FGFR2 জিনেও কি মিউটেশন দেখা যায়। এটা হচ্ছে মেইনলি বলে এমএলওব্লাস্টোমার ক্ষেত্রে। আর যদি মিক্সিলাতে হয় তাহলে এক্ষেত্রে জেনেটিক কজের ক্ষেত্রে আমরা সেম জেনেটিক কোডগুলো পেয়ে থাকি, তবে এখানে স্পেসিফিক একটা SMO জিন আমরা পেয়ে থাকি, যেটা এখানে RS, এখানে হচ্ছে SMO জিন। আর মাল্টিপল জেনেটিক চেঞ্জেস যদি দেখতে চাই তাহলে দেখা যায় মাল্টিপল জেনেটিক অল্টারেশন হতে পারে, মানে বহুত ম্যান্ডিবলটা ইনভলভ করতে পারে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে যে BRF এবং B60E মিউটেশন থাকে, হ্যাঁ এক্ষেত্রে এটা সাধারণত কাদের হয় ইয়ঙ্গার পেশেন্টের ক্ষেত্রে হয়ে থাকে, এবং লোয়ার রিকারেন্স রেট দেখা যায় যদি আমরা ভালো মতো এটা কী করতে পারি সার্জারি করতে পারি।
তাহলে বলা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিস্টোলজিক্যাল ফিচার ইজ দ্যাট আইল্যান্ডস অফ এমোলোব্লাস্টোমা ক্যান এক্সটেন্ড ইনটু দ্য medullary space of surrounding bone. This behavior is not expected in a benign neoplasm because it resembles infiltration by malignant neoplasm. ঠিক আছে, only a minority of ameloblastoma have this feature but it can determine the necessary treatment. তো অনেক সময় কি দেখায় আমার যে ameloblastoma আছে এটা হচ্ছে কি সারাউন্ডিং বোনের মধ্যে ইনভেট করতে পারে, তখন এটা একটা ম্যালিগন্যান্ট ফিচার হিসেবে কাজ করে, এটা বলতেছে। এরপর হিস্টোলজিক্যাল ফিচারের মধ্যে আমরা অনেকগুলো প্যাটার্ন দেখতে পাই এমেলোব্লাস্টোমার। ঠিক আছে, প্যাটার্নগুলো যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি তাহলে আমরা মেইনলি দুই ধরনের ফিজিওলজিক্যাল প্যাটার্ন দেখি, একটা হচ্ছে ফলিকুলার প্যাটার্ন, একটা হচ্ছে ফ্লেক্সিফর্ম প্যাটার্ন। হ্যাঁ, ফলিকুলার প্যাটার্নের মধ্যে কী থাকে, আমার এমেলোব্লাস্ট লাইক সেল থাকে, যেগুলো কী থাকে সারাউন্ডিং থাকে হচ্ছে স্ট্রেট রেটিকুলাম লাইক সেল দিয়ে। আর ফ্লেক্সিফর্ম প্যাটার্ন যেটা আছে এটার মধ্যে আমার কী হয়, বিভিন্ন ধরনের স্ট্র্যান্ড এবং sheet formation হয় with less prominent ameloblast like cell. তাহলে আমার হচ্ছে কমন অ্যান্ড হিস্টোলজিক্যাল ভেরিয়েশন এই দুটো ছাড়া আর কি আছে, একান্তোম্যাটারাস টাইপ। ঠিক আছে, একান্তোম্যাটারাস টাইপ মানে হচ্ছে কি আমার প্রিকল সেল যে লেয়ারটা থাকে ওটাকে কী করে স্টেট রেটিকুলাম রিপ্লেস করে এবং কী করে ক্যারাটিন ফর্মেশন করে। এরপরে ব্যাসাল সেল ভ্যারিয়েন্ট থাকে, যেখানে আমার কি থাকে ব্যাসাল সেলের মধ্যে ডার্ক স্টেনিং অ্যাপিয়ারেন্স দেখা যায় এবং এমেলোব্লাস্ট লাইক স্ট্রাকচারগুলো ফিউলি থাকে। গ্রানুলার সেল ভ্যারিয়েন্টের মধ্যে কি থাকে ইউরোসিনোফিলিক গ্রানুলিয়ন থাকে। আমরা জাস্ট নামগুলো মনে রাখবো এবং এগুলো স্পেসিফিসিটি কি আছে এটা জাস্ট মনে রাখলে হবে। ঠিক আছে, এরপরে বোন ইনভার্সনের কথা বলতেছে, বলা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিস্টোলজিক্যাল ফিচার হচ্ছে কি এটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বলছি, এটা মেনসিকে অনেক সময় কী করতে পারে আমার ইন্ডিকেট করতে পারে। হ্যাঁ, রিস্ক অফ রিকারেন্স বলা হচ্ছে রিস্ক অফ রিকারেন্সটা হওয়ার চান্স থাকে, তবে এটা তেমন একটা কি না বেশি না। হ্যাঁ, এটাই। এখন যদি আমরা বিভিন্ন ধরনের যে টাইপগুলো আছে হিস্টোলজিক্যাল ওই টাইপগুলো নিয়ে যদি একটু জানার চেষ্টা করি ছবির মাধ্যমে, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের হিস্টোলজিক্যাল স্লাইড। ঠিক আছে, যেখানে আমার এই যে স্লাইডটা আছে এই স্লাইডটা হচ্ছে ইউনিসিস্টিক এমেলোব্লাস্টোমার হিস্টোলজিক্যাল স্লাইড। বি স্লাইড যেটা আছে এটা হচ্ছে আমার ফলিকুলার প্যাটার্ন টাইপের, আর সি যেটা আছে এটা হচ্ছে আমার ফ্লেক্সিফর্ম প্যাটার্নের। ঠিক আছে, আর যেটা হচ্ছে ডি আছে ডিটা হচ্ছে কি একান্তোম্যাটাস টাইপের। এবং ই যেটা আছে এটা হচ্ছে আমার এডেনয়েড টাইপ, আর এফটা হচ্ছে কি ব্যাসাল সেল টাইপ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের যে সেলুলার পরিফারেশনগুলো আছে সেগুলো ভিন্ন ভিন্ন এবং বিভিন্ন ধরনের স্টেনিংয়ের মাধ্যমে এদেরকে কী করা হয়েছে ডিফারেন্সিয়েট করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা সাধারণত যে স্টেনটা ইউজ করছি এটা হচ্ছে এইচএনআই স্টেনিং। ঠিক আছে, সেমভাবে এইচএনআই স্টেনিং ইউজ করার মাধ্যমে আমাদের এটা হচ্ছে প্লাস্টিক প্যাটার্ন। ঠিক আছে, এরপরে আমার এটা হচ্ছে হ্যামাটোজেনাস প্যাটার্ন, আর এটা হচ্ছে আমার কি ডেন্টিনয়েড প্যাটার্ন। এরপর আমরা কিছু রেডিওলজি দেখতে পাচ্ছি, যেখানে আমার খুব হাই কন্ট্রাস্টে প্রত্যেকটা এমেলোব্লাস্টোমার স্প্রেড ভালো মতো বোঝা যাচ্ছে এবং ওয়েল ডিফাইন্ড মার্জিন প্লাস এই যে চিত্রটা আমার যে চিত্রটা রয়েছে এই চিত্রের মধ্যে আমরা সোপ বাবল বা মাল্টিলেভেল অ্যাপিয়ারেন্সটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। এবার আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে ওভারঅল আমাদের এমেলোব্লাস্টোমার টাইপগুলো নিয়ে একটা আইডিয়া দেওয়া হয়েছে। তাহলে আমাদের এমেলোব্লাস্টোমা আমরা যে এখন টাইপটা বললাম সেটা হচ্ছে মাল্টিসিস্টেম এমেলোব্লাস্টোমা। ঠিক আছে, এটার মধ্যে আছে হচ্ছে ফলিকুলার প্যাটার্ন, ফ্লেক্সিফর্ম প্যাটার্ন, একান্তোম্যাটাস প্যাটার্ন, গ্রানুলার সেল প্যাটার্ন এবং বেসাল সেল প্যাটার্ন। এবার আমরা ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে জানার চেষ্টা করব। মেইনলি ডায়াগনোসিসের জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, বায়োপসি করতে হবে। ঠিক আছে, পাশাপাশি ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের বোন ইনভার্সন যদি থাকে তাহলে এক্ষেত্রে আমাদের বলা উচিত দ্য বায়োপসি শোজ দ্যাট দ্য টিউমার হ্যাজ ইনভাডেড দ্য মেডুলারি বোন, দ্য ইনার পার্ট অফ দ্য জ বোন, তাহলে মোর এগ্রেসিভ সার্জারি। ঠিক আছে, মানে এক্ষেত্রে আমাদের বোনটা সব কী করে ফেলতে হবে, এক্সকিউশন করে ফেলতে হবে। ম্যাক্সিলারি এমেলোব্লাস্টোমার ক্ষেত্রে বলা হচ্ছে কিছু পার্টিকুলার প্রসিডিউর আমাদের কী করতে হবে, মাথায় রাখতে হবে। কারণ ম্যাক্সিলারি বোনের ক্ষেত্রে বলা হচ্ছে প্রথমত এটা হচ্ছে একটা তিনার বোন, দেন দ্য ম্যান্ডিবুলার। ঠিক আছে, পাশাপাশি টিউমারটা স্প্রেড হওয়ার চান্স অনেক কী থাকে, বেশি থাকে। এরপর হচ্ছে দ্যাট টেন্ড টু গ্রো ইনটু দ্য সারাউন্ডিং এরিয়াস লাইক সাইনাসেস, টেরিগোম্যাক্সিলারি ফসা এবং অরবিট এবং হচ্ছে ইভেন দ্য ব্রেইন। হ্যাঁ, ওই জায়গার মধ্যে স্প্রেড হওয়ার চান্স থাকে, যার কারণে লাইফ থ্রেটেনিং কন্ডিশন ডেভেলপ করতে পারে, বিশেষ করে ম্যাক্সিলারি স্প্রেডের ক্ষেত্রে।
আর স্ট্যান্ডার্ড অফ কেয়ার, ঠিক আছে, ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি সাধারণত ওয়াইড সার্জিক্যাল এক্সিশন, যেখানে বলা হচ্ছে রিমুভ দ্য টিউমার উইথ এ ওয়াইড মার্জিন অফ হেলদি বোন অ্যারাউন্ড 10 মিলিমিটার টু এনশিওর দ্য কমপ্লিট রিমুভাল। ঠিক আছে, মানে আমার যে মার্জিন অফ দ্য লেশন ওইটাকে সহ নিয়ে অ্যারাউন্ড 10 মিলিমিটার হেলদি মার্জিন সহ আমরা কী করবো, ইনভলভ করবো। লার্জ লেশনের ক্ষেত্রে বলা হচ্ছে মাল্টিপল জ রিসেকশন করতে হবে এবং অনেক সময় কন্ডার সহ কী করে ফেলে দিতে হয়। ঠিক আছে, এবং এরপরে আমাদের গ্রাফটিংয়ের কী হয়, দরকার হয়। আর স্মল লেশন যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা অবজারভেশন রাখতে পারি। কনজারভেটিভ ট্রিটমেন্ট হিসেবে হচ্ছে সাধারণত আমরা বিভিন্ন ধরনের অ্যানালজেসিকগুলো দিই, বা সিস্টেমেটিক কোনো ড্রাগ যদি থাকে, কোনো ধরনের ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের যে নর্মাল ড্রাগগুলো আছে সেগুলো কন্টিনিউ রাখতে পারি। এরপরে বলা হচ্ছে ইনিউক্লিয়েশন এবং কিউরেস করতে পারি কিছু কিছু সিলেক্টেড কেসের ক্ষেত্রে, যেখানে আমরা টিউমারটা কী করতে পারি, ইনিউক্লিয়েশনের মাধ্যমে এবং কিউরেটিসের মাধ্যমে বের করে ফেলতে পারি, যার মাধ্যমে আমরা জবনটাকে অনেক বেশি ভালো প্রিজার্ভ করতে পারি। এরপরে বলা হচ্ছে ট্রিটমেন্ট অ্যাডভান্সেস। ঠিক আছে, আমরা কিছু জেনেটিক লেভেলে কী করতে পারি, কাজ করতে পারি। এক্ষেত্রে টার্গেট থেরাপি দিতে পারি, যেমন বলা হচ্ছে ডার্ক লাইক ড্যাব্রাফিনিপ। হ্যাঁ, এটা হচ্ছে আমাকে এই ধরনের মিউটেশনগুলোকে টার্গেট করে। পাশাপাশি আমরা ইউজ করতে পারি এনটিবিআরএফ ট্রিটমেন্ট অথবা কম্বিনেশন থেরাপি। ঠিক আছে, বলা হচ্ছে 90% রিঅ্যাকশন রেট দেখা যায় এবং রিকারেন্স রেটটাও কম, মিনিমাল অলরেডি হয় এবং লো রিকারেন্স রেটের মাধ্যমে আলটিমেটলি আমাদের একটা ভালো ফলাফল পাওয়া যায়। ঠিক আছে, অনেক সময় ড্রাগ রেজিস্ট্যান্স দেখা যেতে পারে, যেখানে বলা হচ্ছে রেজিস্ট্যান্স টু এনটিবিআরএফ ড্রাগস, এটা অনেক সময় হতে পারে, এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাডভার্স এফেক্ট আমরা কি দেখতে পাই, এবং লং টার্ম ফলোআপের ক্ষেত্রে অনেক সময় পেশেন্ট কোঅপারেট না থাকলে তখন আবার রিকাভার হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, এখন আমরা পড়ব হচ্ছে আমাদের ডেসমোপ্লাস্টিক এবং হচ্ছে এডেনয়েড এমোব্লাস্টোমা নিয়ে। ডেসমোপ্লাস্টিক এমোব্লাস্টোমা মেইনলিগুলো আছে আমাদের হিস্টোরিক্যাল ফিচারের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে। ঠিক আছে, বলা হচ্ছে এটা অনেক সময় ইকুয়ালি জয়ের মধ্যে হয়ে থাকে, বোথ আপার জ এবং লোয়ার জ, এবং অ্যান্টিরিয়র লোকেশনে কী হয়, বেশি হয়। ঠিক আছে, এই রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে হানিকম প্যাটার্ন, মানে আমাদের রেডিওগ্রাফিকের মধ্যে আমরা একটা অ্যাভারেজ প্যাটার্ন দেখতে পাই। ডোমিনেন্ট ফিচার হচ্ছে এটা, যেটা হচ্ছে ডেসোপ্লাস্টিক ফিচার বলতেছে। এটা হচ্ছে মেইনলি ডেন্স কোলাজেনাস টিস্যু, যেটাকে ডেসোপ্লাস্টিক ইন নেচার বলা হয়, উইথ স্পার্স এপিথেলিয়াল আইল্যান্ড। বোন ফর্মেশন হতে পারে, নাও হতে পারে ডেসোপ্লাস্টিক টিস্যু থেকে। ঠিক আছে, এবং কনভেনশনাল এমোব্লাস্টোমার মধ্যে আলটিমেটলি আমরা কী করবো, ট্রিটমেন্ট প্রোটোকলটা মেনটেন করার চেষ্টা করবো। এরপরে বলা হচ্ছে এডিনয়েড যে এমোব্লাস্টোমা। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা যে ফিচারগুলো পাই এগুলো হচ্ছে কি, আমার লেস লাইক ফ্লেক্সিবল প্যাটার্ন অফ থিন এপিথেলিয়াল স্ট্রেনশন শিটস। ঠিক আছে, এবং হোল সেলুলার কনসিডারেশনস অ্যান্ড ডাক্টস। ঠিক আছে, এবং এপিথেলিয়ামের ক্ষেত্রে কি থাকতে পারে, আমার ডেন্টিনয়েড ফর্মেশনের একটা ফিচার থাকতে পারে। আমরা যে চিত্রগুলো দেখেছিলাম ওই চিত্রগুলোর মধ্যে আলটিমেটলি এই ধরনের কিছু ফিচার আমরা দেখেছি। আমরা যদি আরেকবার দেখার চেষ্টা করি, তাহলে এই যে এটা আমাদের হচ্ছে ডেসমোপ্লাস্টিক প্যাটার্নের এমোব্লাস্টোমা। হ্যাঁ, প্লাস এইচটা হচ্ছে কি একটা ডেসমোপ্লাস্টিক প্যাটার্নের এমোব্লাস্টোমা, যেখানে লিখে আছে ডেসমোপ্লাস্টিক প্যাটার্ন। ঠিক আছে, ডি এবং এইচটা। আমরা যদি ছবির দিকে তাকাই তাহলে এটা হচ্ছে একটা প্লেক্সিফর্ম প্যাটার্ন, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টারলেসিং স্ট্রেন্ডস। হ্যাঁ, তাহলে এই যে এগুলো হচ্ছে পরস্পর একটা ইন্টারলেস অবস্থায় আছে, এগুলো হচ্ছে স্ট্রেন্ডস অফ এপিথেলিয়াম। ঠিক আছে, কিন্তু বাট টাইপিক্যাল এমোব্লাস্টোমার ক্ষেত্রে এই ধরনের কি দেখা যায় না, ওয়াইড স্প্রেড প্যাটার্নগুলো দেখা যায় না। এরপরে এটাও একটা ফ্লেক্সিফর্ম এমোব্লাস্টোমা, যেখানে আমরা ইন্টারলেসিং কি দেখতে পাচ্ছি, স্ট্রেন্ডগুলো দেখতে পাচ্ছি। এরপরে এটা হচ্ছে একটা অ্যাকান্থোম্যাটাস চেঞ্জ। ঠিক আছে, যেখানে হচ্ছে আলটিমেটলি ক্যারাটিন ফর্মেশন হয়েছে এবং অ্যাপায়ার রেটিন হয়েছে নেই। ঠিক আছে, তাহলে এই যে ভিতরে কিছু আমাদের ক্যারাটিন লাইক স্ট্রাকচার ফর্মেশন হয়েছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ক্যারাটিন লাইক স্ট্রাকচার ফর্মেশন, মানে আলাদা একটা ক্যারাটিন লেয়ার আমরা পাচ্ছি। তাহলে বলা হচ্ছে ইট ইজ কল্ড অ্যাকান্থোম্যাটাস কেন, বিকজ ইট লুকস লাইক পিকল সেলস ইন দ্য ক্যারাটিনাইজিং এপিথেলিয়াম। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গ্রানুলার সেল প্যাটার্ন। হ্যাঁ, এখানে বলেছে এমোব্লাস্টোমা and the striatum like cells have undergone degenerative changes, large pink granular cell। ঠিক আছে, তাহলে আমার এই যে পিঙ্ক কালার যেগুলো সেল হচ্ছে কি গ্রানুলার সেল ফর্মেশন করেছে। এরপর আমরা এখানে পাচ্ছি হচ্ছে এমোব্লাস্টোমা islands of emeloblastoma pituitary surround bone at the periphery of the lesion. Such bone infiltration demand that emeloblastoma is excised with margin rather than the curated। ঠিক আছে,
তাহলে এক্ষেত্রে আলটিমেটলি আমাদের যে আইল্যান্ডস অফ মেলোবাস্টোমাটা সেটা হচ্ছে কি সারাউন্ডিং বোনের মধ্যে পেনিট্রেটিং করা অবস্থায় আছে, যেটাকে আমরা অনেক সময় মেটাস্টেসিস টাইপ অফ মেলোবাস্টোমা বলে থাকি। ঠিক আছে, এখন যদি আমরা কনভেনশনাল মেলোবাস্টোমার কী ফিচারগুলো একটু জানি, তাহলে প্রথমত হচ্ছে এটা বিনার নিওপ্লাজম, দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু কি থাকে অ্যাক্টিভেটিং এমএপি কাইনেজ পাথওয়ে এবং ওপেনিন বিআরএফ কিছু মেকানিজম থাকে। মোস্ট কমন অনোজেনিক টিউমার 30-50 ভিতরে হয়ে থাকে, টাইপিক্যালি অ্যাসিম্পটোমেটিক থাকে, মাল্টিওকুলার সিস্ট হিসেবে অনেক সময় রিপ্রেজেন্ট বেশি করে, পোস্টেরিয়র ম্যান্ডিবল হওয়ার চান্স থাকে। ঠিক আছে, কনজারভেটিভ ট্রিটমেন্টটা দরকার হয়, পাশাপাশি আমরা কিছু ড্রাগ থেরাপি দিতে পারি। এরপরে আমরা যদি আবার হচ্ছে ডেসমোপ্লাস্টিক রিনোয়েড এমিলোব্লাস্টোমা নিয়ে একটু দেখার চেষ্টা করি, তাহলে এই যে ডেসমোপ্লাস্টিক এমিলোব্লাস্টোমার লেশনগুলোর মধ্যে আমরা কী পাচ্ছি, ডেন্সলি কোলাজেনাস কিছু স্ট্রোমা পাচ্ছি। ঠিক আছে, এরপরে ডেসমোপ্লাস্টিক এমিলোব্লাস্টোমা যে রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্স বলা হচ্ছে ইজ নট অ্যাজ রেডিওলোসিন। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে রেডিওলোসিন না, এটার মধ্যে কিছু কী থাকবে, ফাঁসি কিছু অ্যাপিয়ারেন্স আমরা পেয়ে থাকবো। ঠিক আছে, বলা হচ্ছে ইনডিস্টিংক্ট যে মার্জিন থাকে, স্ট্রংলি রিসেম্বলিং ফাইব্রোসিস লেশন বা ফাইব্রাস ডিসপ্লাসিয়া। তো এটা খুব ইম্পর্টেন্ট, ডেসমোপ্লাস্টিক এমিলোব্লাস্টোমা রেডিওগ্রাফি অনেক সময় ফাইব্রাস ডিসপ্লাসিয়ার সাথে কী হতে পারে, মিস ম্যানেজমেন্ট বা মিস কানেকশন হতে পারে। হ্যাঁ, এরপরে আমরা এবার মেটাস্টেসিস এমিলোব্লাস্টোমা নিয়ে আলোচনা করব। আলটিমেটলি কী করে, মেটাস্টেসিস করার চেষ্টা করে। ঠিক আছে, আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি, ফিগারে আমরা সাধারণত একটা রিনোয়েড এমিলোব্লাস্টোমার ফিচার দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে কী হয়েছে, কিছু ডেন্টিনেট ফর্মেশন হয়েছে। ঠিক আছে, এই ছোটো 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 কিছু ডেন্টিনেট ফর্মেশন হয়েছে অ্যাট দ্য রাইট, যেটা হচ্ছে হাই পাওয়ার পয়েন্টে, এবং ডিতে দেখা যাচ্ছে হচ্ছে কি কিছু কনডেনসেশন আমরা দেখতে পাচ্ছি, এরও চিহ্নিত। ঠিক আছে, এই যে কিছু কনডেনসেশন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি আলটিমেটলি ডেন্টিনেট ফর্মেশনের ওভারঅল একটা কম্বিনেশন। আমরা যদি মেটাস্টেসাইজিং এমিলোব্লাস্টোমা একটু পড়ি, তাহলে এটা হচ্ছে বেরিয়ার এয়ার বলা হচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, এবং এটা হচ্ছে ডিস্টেন্স মেটাস্টেসিস করে থাকে মোস্ট কমনলি টু দ্য লাংস। ঠিক আছে, তার লাংসে সবচেয়ে বেশি মেটাস্টেসিস হয়, এবং বলা হচ্ছে আমার সময় এটা কি কমপ্লিট রিমুভ করা যায় না, রেসিডুয়াল সেল কি থেকে যেতেই পারে। আর হিস্টোলজিক্যাল সিমিলারিটির ক্ষেত্রে বলা হচ্ছে বোথ দ্য প্রাইমারি টিউমার অ্যান্ড দ্য মেটাস্টেসিস সেপারেন্টিক্যাল টু কনভেনশনাল বিনাইন এমিলোব্লাস্টোমা আন্ডার দ্য মাইক্রোস্কোপ। মানে কনভেনশনাল এমিলোব্লাস্টোমার মধ্যে হিস্টোলজিক্যাল ফিচারটা কী করে দেখায়। ঠিক আছে, সাকসেসফুল আমরা ট্রিটমেন্ট করতে পারি লোকাল ইনসিশন, কিন্তু যদি স্প্রেড হয়ে যায় তখন ওটার জন্য মাল্টিডিসিপ্লিনারি এপ্রোচের দরকার হয়। এরপরে ইউনিসিস্টিক এমিলোব্লাস্টোমা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে এখানে বলা হচ্ছে ইউনিসিস্টিক এমিলোব্লাস্টোমাস আর এমিলোব্লাস্টোমাস উইথ সিঙ্গেল সিস্ট কেভিটি অ্যান্ড নো সলিড কম্পোনেন্ট। তাহলে একটা সিঙ্গেল সিস্টিক অ্যাপিয়ারেন্স থাকে ইউনিসিস্টিক এমিলোব্লাস্টোমার ক্ষেত্রে, মেইনলি এটা আমাদের সেকেন্ড এবং থার্ড ডিকেডে হয়ে থাকে, অনেক সময় আনইরাপ্টেড তৃতীয় এর মধ্যে কী থাকে ইনভলভ থাকে। ঠিক আছে, মেইনলি আনইরাপ্টেড থার্ড মোলারটা। আর রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্স যদি আমরা দেখি, তাহলে হচ্ছে কি ইউনিউক্লিয়ার রেডিওসেন্স আমরা পেয়ে থাকবো। ট্রিটমেন্ট, হ্যাঁ ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু একটা সিঙ্গেল সিস্ট স্ট্রাকচার, তাহলে ইনোকুলেশন করলে হয়ে যাবে। এরপরে আমরা যদি ডায়াগনস্টিক চ্যালেঞ্জ নিয়ে একটু আলোচনা করি, তাহলে বলা হচ্ছে এটার সাথে আমাদের কী কী ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসতে পারে। আমরা যদি রেডিওলজির একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি রেডিওলজির মধ্যে একটা ওয়েল ডিফাইন্ড ইউনিসিস্টিক লেশন রয়েছে, যেটা হচ্ছে একটা ইয়ং অ্যাডাল্টে পাওয়া গিয়েছে, এবং এখানে এক্সপেনশন রয়েছে প্লাস রুট রিজেপশনের ফিচারটা পাচ্ছি, হ্যাঁ মোলারের ক্ষেত্রে। এরপরে আমরা যদি বক্সের দিকে তাকাই, বলা হচ্ছে একটা বিনাইন নিওপ্লাজম, পাশাপাশি এখানেও সেম কিছু জেনেটিক চেঞ্জ থাকে, সিঙ্গেল সিস্টিক ক্যাভিটি রেডিওলজিক্যালি অ্যান্ড হিস্টোলজিক্যালি আমরা পেয়ে থাকি, কোনো ধরনের সলিড কম্পোনেন্ট বা এক্সটেনশন আমরা পাই না সারাউন্ডিং বোনে। এটা একটা ইয়ঙ্গার এজে হয়ে থাকে, এবং ইনুক্লেশন করলে আলটিমেটলি কী হয়, এটা অনেক রিকার হয়ে যায়, মানে রিজলভ হয়ে যায়। ঠিক আছে, আর রেসপন্ড বলতেছে অ্যান্টিব্রিফ ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা রেসপন্ড করে। পাশাপাশি বলা হচ্ছে অনেক সময় ডিফিকাল্ট টু ডায়াগনোস কনফিডেন্টলি আনটিল দ্য এন্টায়ার সিস্ট ইজ রিমুভ। ঠিক আছে, অত অনেক সময় সিস্টিং এমিলোব্লাস্টোমার সাথে ডেন্টিজারের সিস্টের একটা কী থাকে, মিসম্যাচ হওয়ার চান্স থাকে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা ওই যে বায়োপসি রিপোর্টের মাধ্যমে আলটিমেটলি বুঝতে পারি, বায়োফিনেন্সি রিপোর্টের মাধ্যমে আমরা বুঝতে পারি।
তারপর আমরা কিছু টাইপস নিয়ে পড়ি, ঠিক আছে। ইউনিসিস্টিক এমএল ব্লাস্টার ক্ষেত্রে মেনলি আমাদের লমিনাল এবং হচ্ছে কি ইন্ট্রালমিনাল দুই ধরনের ফিচার পেয়ে থাকি কমনলি। আর আমাদের কনভেনশনাল এমএল ব্লাস্টমার ক্ষেত্রে আমরা মোরাল এবং সলিড দুই ধরনের ফিচার পেয়ে থাকি, ঠিক আছে। লমিনাল যেটা, এটা হচ্ছে আমাদের যে সিস্টিক যে কেভিটি থাকে, ওই কেভিটি যে লুমেন থাকে, ওই লুমেনের লাইনিং বরাবর সারাউন্ডিং এরিয়া থাকে। আর যখন লুমেনের ভেতরে এটা স্প্রেড করা শুরু করে তখন আমরা বলি এটাকে ইন্ট্রালুমিনাল। আর মোরালটা হচ্ছে কি, মোরালটা হচ্ছে আমাদের লুমেনের ঠিক বাইরের যে হচ্ছে কভারিংটা আছে ওখানে এটা কি থাকে, বিস্তৃত থাকে। এবং পরবর্তীতে যখন কি হয়, অনেকগুলো লুমেন তৈরি হয় তখন সেটাকে আমরা মাল্টিসিস্টিক অ্যাপিয়ারেন্স বলে থাকি। যেমন এখানে বলা হচ্ছে সিস্টিক এমোব্লাস্টোমার মধ্যে একটা লাইনিংয়ের পার্ট দেখানো হয়েছে, যেখানে এটার মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে কি লসেস অফ ইটস টাইপিক্যাল ফিচার উইথ অনলি এ ফিউ এমোব্লাস্ট লাইক বেসাল সেল। তাহলে যে টাইপিক্যাল যে ফিচারটা আছে এই ফিচারটার মধ্যে কিছুটা আমরা কি দেখতে পাচ্ছি, মানে ভিন্নতা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা ইউনিসিস্টিক এমোব্লাস্টোমা, যেখানের মধ্যে আলটিমেটলি কী হবে, আমাদের সিস্টলা কিছু লুমেন ফর্মেশন হবে। এবার আমরা যদি দেখি লুমিনাল টাইপ নিয়ে যদি একটু পড়ার চেষ্টা করি, বলা হচ্ছে এমোব্লাস্টোমা এপিথেলিয়াম ইজ কনফাইন্ড টু এ সিঙ্গেল লেয়ার লাইনিং দ্য সিস্ট লুমেন, ঠিক আছে। আর ইন্ট্রালুমিনাল মানে তো বললাম ফ্লেক্সিফর্মও বলা হয়ে থাকে এটাকে। ইউনিসিস্টিক নেচারে বলা হচ্ছে ইন বোথ লুমিনাল অ্যান্ড ইন্ট্রালুমিনাল টাইপস দ্য এমোব্লাস্টোমা এপিথেলিয়াম ইজ লিমিটেড টু দ্য লুমেন, হ্যাঁ। আর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস অনেক সময় মিসলিডিং কেন হয়, কারণ বলা হচ্ছে এ লার্জ কনভেনশনাল এমোব্লাস্টোমা উইথ এ লার্জ ডমিনেন্ট সিস্ট ক্যান মিমিক এ ইউনিসিস্টিক এমোব্লাস্টোমা রেটিকুলারলি, ঠিক আছে। ওই যে অনেক সময় বললাম ডেনেজার সিস্টের সাথে কী হতে পারে, আমার ইউনিসিস্টিক এমোব্লাস্টোমার একটা মিমিক হতে পারে। ট্রিটমেন্ট কনসিডারেশনের ক্ষেত্রে বলা হচ্ছে ওভার সিম্পলিফিকেশন অফ দ্য নিউক্লিয়েশন, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে আমাদের কী করতে হবে, কিউরেট পেরিঅপারেটিভ ডায়াগনোসিসটা অবশ্যই করতে হবে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই হিস্টোলজিক্যাল এক্সামিনেশনটা ভালো মতো করা দরকার, ঠিক আছে। যেমন বলা হচ্ছে সিঙ্গেল বায়োপসি ইজ অফেন ইনসাফিসিয়েন্ট, ঠিক আছে। পাশাপাশি বলা হচ্ছে কিছু বায়োলজিক্যাল সিমিলারিটি আমরা করতে পারি, দেখতে পারি, যেমন হচ্ছে আমরা জেনেটিক কিছু এক্সামিনেশন করতে পারি, যাতে করে আমরা কোনো জেনেটিক ইনভলভমেন্ট আছে কিনা তা জানতে পারি ভালো মতো। ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে পোস্ট অপারেটিভ আমাদের কী করতে হবে, মনিটর করতে হবে, ঠিক আছে, যাতে করে কোনো ধরনের রিকারেন্সে কোনো হিস্ট্রি আছে কিনা তা জানা যায়। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আমরা নতুন টপিক নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন টপিক নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।